তানিম নূর পরিচালিত উৎসব সিনেমাটি একই সাথে হরর, কমেডি, রোম্যান্স, ট্র্যাজেডি, ড্রামা না জানি আরও কত জনরা এক্সপ্লোর করেছে। একটি সিনেমা যখন এতগুলো জনরা একই সাথে এক্সপ্লোর করে তখন সমূহ সম্ভাবনা থাকে সিনেমাটির একটি গজা খিচুড়িতে জগা খিচুড়িতে পরিণত হওয়ার। কিন্তু উৎসব কি আদৌ একটা জগা খিচুড়ি, নাকি বাংলাদেশি সিনেমার ইতিহাসে সত্যি একটা নতুন মাইল ফলক, একটা গ্র্যান্ড উৎসব? হে এভরিওয়ান, আমি সাকিব হোসেন ও আপনারা দেখছেন সাকিব অন স্ক্রিন। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। উৎসব সিনেমাটি মূলত জাহিদ হাসানের যে চরিত্রটি, অর্থাৎ খাইস্টা জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৈরি করা, যেখানে খাইস্টা জাহাঙ্গীর এমন একজন মানুষ যার জীবনে আমোদ প্রমোদ বলতে কিচ্ছু নেই এবং তিনি সবার সাথে খুবই বাজে ব্যবহার করেন, খুবই রুড একজন মানুষ তিনি, এবং তাকে যে সবাই খুব একটা পছন্দ করে এমনও নয়। এমনই একটা সময় হঠাৎ তার জীবনে আগমন ঘটে তিনজন ভূতের, একজন অতীতের ভূত, একজন বর্তমানের ভূত ও আরেকজন ভবিষ্যতের ভূত। এই তিনজন ভূত তাকে তার জীবনের বিভিন্ন অংশ আরেকবার রিওয়াইন্ড করে দেখান এবং অনেকগুলো লেসেন্স দেন। সেই লেসেন্সগুলো একই সাথে পরোক্ষভাবে অডিয়েন্সদের জন্য এই সিনেমাটির একটি মেসেজও বটে। তো দর্শকদের জন্য সেই মেসেজগুলো আই গেস আমার বলাটা খুব একটা উচিত হবে না, আপনারা নিজেরা হলে যেয়ে দেখুন এবং নিজেরা রিয়েলাইজ করুন, দ্যাট উড বি ওয়ে বেটার। উৎসব সিনেমাটি মূলত চার্লস ডিকেন্সের একটি নভেলা নাম আ ক্রিসমাস ক্যারল, সেটার একটা বাংলা অ্যাডাপ্টেশন। আ ক্রিসমাস ক্যারল 1843 সালে ফার্স্ট পাবলিশ করা হয়। আ ক্রিসমাস ক্যারলের কিন্তু অনেকগুলো অ্যাডাপ্টেশন আমরা অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেখেছি। ইভেন ফরেস্ট গাম্পের যিনি পরিচালক ছিলেন রবার্ট জেমকিস, তিনিও কিন্তু 2009 সালে একটি অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেন এবং সেটা সেম নামেই আ ক্রিসমাস ক্যারল। সিনেমাটির দুজন লিড কাস্ট জাহিদ হাসান ও আফসানা মিমি ছোটবেলায় সহপাঠী ছিলেন। তারা একই সাথে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, যেটা কিনা সিরাজগঞ্জের একটি স্কুল, সেখানে লেখাপড়া করতেন। যদি বালিকা শুনে অবাক হন তবে বলে রাখি যে এই স্কুলটি যদিও বালিকাদের স্কুল, কিন্তু এখানে ক্লাস 5 পর্যন্ত আগে ছেলেরা লেখাপড়া করতে পারত। ফিল্ম রিভিউয়ের শুরুতেই কথা বলবো ফিল্মটি ডিরেকশন নিয়ে। ফিল্মটি ডিরেক্টর ছিলেন তানিম নূর এবং শুরুতেই আমি একজন ফিল্ম রিভিউয়ার হিসেবে এবং একজন অডিয়েন্স হিসেবে আপনাকে একটি স্যালুট দিতে চাই এই জন্য যে আপনি অনেক সাহস করে একটি সিনেমা বানিয়েছেন যাতে একটিও আইটেম সং নেই, কোনো ফাইট সিন নেই, কমেডির নামে অহেতুক কোনো প্রকারের অ্যাডাল্ট জোকস পর্যন্ত নেই। সো ইউ ডিজার্ভ আ স্যালুট বস। সেকেন্ডলি, ডিরেক্টর খুবই সুন্দরভাবে তার প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে ইউটিলাইজ করেছেন, জাহিদ হাসান থেকে শুরু করে সকল সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাইকে। তাছাড়া আমার আরেকটা জিনিস মনে হয়েছে যে তিনি এই গল্পটিকে এমনভাবে গড়ে তুলেছেন যে আপনার যদি পার্টিকুলারলি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের অভিনয় একটু হলেও ওভার অ্যাক্টিং মনেও হয়, সেটা না এই সিনেমার জন্য জাস্টিফাইড, মানে এটা এই সিনেমার জন্য ঠিক আছে। তার চরিত্রটাই হয়তো বা ওই রকম যে সে সেখানে একটু ওভার অ্যাক্টিং করতে পারে। তো এইরকম একটা পরিবেশ তৈরি করা একজন ডিরেক্টরের অনেক কৃতিত্বের একটা ব্যাপার। তারপর সচরাচর দেখা যায় যে একজন ডিরেক্টর একটা পার্টিকুলার অডিয়েন্সকে টার্গেট করেন এবং তার ওই সিনেমাটা ওই পার্টিকুলার অডিয়েন্সেরই ভালো লাগে। কিন্তু উৎসব সিনেমাটি একটু ব্যতিক্রম। এই সিনেমাটা সবার জন্য, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই দেখতে পারবেন, সমাজের সকল স্তরের মানুষের জন্যও বটে। যারা বৃদ্ধ বা মিডিল এজড তাদেরকে নস্টালজিক করার মতো অনেক এলিমেন্টস এই সিনেমাটিতে আছে। আপনি কাস্টের কথা ধরুন না। তারপরে যদি আসি যারা আজকালকার ইয়াং জেনারেশন, আমরা মূলত কিনে থাকি মিম, রোস্ট এটসেট্রা, এসব জিনিস নিয়ে এই এলিমেন্টসগুলোও এই সিনেমাটিতে আছে। কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? আরেকটি কথা না বললেই নয়, এই সিনেমাটি যে শুধুমাত্র সব বয়সের বা সব ধরনের অডিয়েন্সের জন্য তাই নয়, বরঞ্চ আমরা যারা ফিল্ম এনথুজিয়াস্ট বা ফিল্ম রিভিউয়ার আছি আমাদের জন্য। আমরা যারা কোনো ফিল্ম খুবই মনোযোগ সহকারে দেখি, কোনো এস্টার এগস, ব্লুপার্স এটসেট্রা এইসব খুঁজে বেড়াই, আমাদের জন্য সিনেমাটিতে কাজ করা হয়েছে। এই যেমন ধরুন ফিল্মটির মূল যে চরিত্র অর্থাৎ খাইস্টা জাহাঙ্গীর, তার জীবনে ব্যবসার যে জায়গাটা, সেটার নামও কিন্তু উৎসব দিয়ে কিছু একটা। তো এটা কিন্তু কখনোই ফোর্সফুলি বলা হচ্ছে না বা আপনার চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে না। ফ্রেমে অনেক এলিমেন্টস আছে, সেখানে লেখা আছে। আপনি যদি পুরো ফ্রেমটা দেখেন, ওয়াইড একটা স্ক্রিন, যদি পুরোটা আপনি ঘুরে ঘুরে দেখেন, আপনি এটা দেখতে পাবেন।
অর্থাৎ এই ছোট ছোট কাজ কিন্তু একজন ফিল্ম রিভিউয়ারের কাছেও একজন ডিরেক্টরের অনেক ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। সো সব দিক থেকে ডিরেক্টর সবার জন্য কিছু না কিছু রেখেছেন তার এই সিনেমাটিতে। কোনো ফিল্মের গল্পটা ঠিক কীরকম হবে সেটার মূল দায়িত্বে কিন্তু সবসময় ডিরেক্টরই থাকেন, এবং তানিম নূর একটি সময়ের জন্য সিনেমাটিকে বোর হতে দেননি। অন্তত আমার কাছে বোরিং লাগেনি। স্লো পেস্ট, ফাস্ট পেস্ট আমার এমন কোনো কিছু মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে এটা একদম ঠিকঠাক আছে সব কিছু। যখনই একটু হলেও আপনার বোর হবেন বা কোনো একটা সার্টেন ইমোশন একটু বেশি হয়ে যাচ্ছে, তখনই ফিল্মের মুডটা শিফট করে অন্য কিছুতে নিয়ে গিয়েছেন, যার ফলে বোরিংনেসের তো কোনো প্রশ্নই ওঠে না। বাট একটা জায়গায় আমার একটু অফ লেগেছে, সেটা হচ্ছে একদম ফিল্মের শুরুতে। ফিল্মের শুরুটা যদি আর একটু এস্টাবলিশ করা হতো, খুব বেশি না, 10 সেকেন্ড হয়তো বা জাহিদ হাসান আসছে যাচ্ছে এমন কিছু যদি একটু দেখানো যেত, আর একটু এস্টাবলিশ করলেই আই গেস অনেক বেশি ভালো লাগতো। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শুরুটা অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে। একদম একটা ধাক্কা মারছে। তাছাড়া ফিল্মটির ওভারঅল গল্প এবং ট্রিটমেন্ট যথেষ্ট ভালো। একজন ভালো ডিরেক্টর চেনার একটা সহজ একটা উপায় আছে। যে ডিরেক্টর যত কম কথায় বেশি দেখাতে পারেন তার ছোট ছোট কিছু কাজের মাধ্যমে, তিনি তত বেশি ভালো ডিরেক্টর। আপনি যদি সব কথা ডায়লগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, ফোর্সফুলি আপনার অডিয়েন্সের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেন, তবে আসলে সেটা খুব একটা কৃতিত্বের মধ্যে পড়ে না। কিন্তু তানিম নূর আমার কাছে এদিক থেকে পুরোপুরি উতরে যান। তার একটা পার্টিকুলার সিনের কথা বলি। ফিল্মে একটা দৃশ্য আছে বেশ ইমোশনাল। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু তিনি এমনটা না করলেও পারতেন, যদি তিনি বৃষ্টি নাও দিতেন খুব একটা কিন্তু সমস্যা হতো না। কিন্তু বৃষ্টি দেওয়ার ফলে একটা মেটাফরিক্যাল মিনিং ক্রিয়েট হয়েছে। এখানে ডায়লগ না থাকলেও অডিয়েন্স কিন্তু ওই মুহূর্তে ক্যারেক্টার কি ফিল করছে সেটা একটু হলেও ফিল করতে পারবে, অ্যান্ড টু বি অনেস্ট আরও বেশি ভালোভাবে ফিল করতে পারবে। অর্থাৎ এই ছোট ছোট কাজগুলো কিন্তু একজন ভালো ডিরেক্টরের পরিচয় দেয়। আর তার সবচেয়ে বড় অবদান বাংলা সিনেমায় আমি বলবো এইটা যে আমার মতোই অনেক মানুষ আছে আমি জানি যারা বাংলাদেশি কোনো সিনেমা হলে যে দেখার ইচ্ছা পোষণ খুব একটা করে না, বা আমাদের কাছে মনে হতো যে হ্যাঁ বাংলাদেশি সিনেমা ভালো করছে বাট এখনো ওই রকম ভালো করছে না বা ওই লেভেলে যায় নাই যে আমি সিনেমা হলে যে দেখব। সেখান থেকে তিনি আমি এবং আমার মতো আরও অনেক দর্শকদেরকে সিনেমা হলে টেনে নিয়ে আসতে পেরেছেন। এইটা তার সবচেয়ে বড় অবদান বাংলাদেশের সিনেমার জন্য। ফিল্মটির গল্পটি মূলত চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারলের একটি বাংলা অ্যাডাপ্টেশন। তারা এটা খুব সুন্দর করে ক্রেডিটের একদম শুরুতেই বলে দিয়েছেন, নিজেদের ফ্রেশ কন্টেন্ট এমন কোনো ক্লেম তারা করেননি। সেকেন্ডলি এই ফিল্মের ডায়লগস শেষ এত সহজ সাবলীল সুন্দর ডায়লগসের কাজ শুধুমাত্র হুমায়ুনের কাজেই দেখতে পেতাম, এবং এতদিন পরে আবার একটি বাংলা সিনেমায় দেখতে পারলাম। সেই জন্য আইমান আসিফ স্বাধীন ও সামিউল ভুইয়া একটা ক্রেডিট অবশ্যই পাবেন। তার পাশাপাশি ডিরেক্টর তানিম নূর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুসময় সরকার, তারাও গল্পটা ডেভেলপ করেছেন, স্টোরির কাজে ছিলেন। তারাও যথেষ্ট সুন্দর একটা স্টোরি ডেভেলপ করেছেন বলতে হয়। ফিল্মটির অ্যাক্টিং নিয়ে খুব বেশি কিছু একটা বলার আছে বলে আমার মনে হয় না, কারণ ফার্স্ট অফ অল ফিল্মটা তো একটা স্টার প্যাকড ফিল্ম, আর ফিল্মের যারা স্টার্স তাদেরকে আমরা এমনভাবেই চিনি যে তারা অনেক ভালো অভিনয় করেন। তাও কিছু কথা না বললেই নয়। এই যেমন ধরুন জাহিদ হাসান অনেক সুন্দর একটা কামব্যাক করেছেন, এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেন একজন লেজেন্ডারি অ্যাক্টর, এবং তার কেন এত সুন্দর একটা ফ্যান বেজ আছে। এতদিন কাজ না করার পরেও তার ফ্যান বেজ কিন্তু একটুও কমেনি, বরঞ্চ যারা ইয়াং জেনারেশন, যারা তার খুব একটা কাজ দেখেনি, তারাও আমার মতে এখন জাহিদ হাসানের ফ্যান হতে বাধ্য। তারপরে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তাদেরকে তো আমরা সচরাচর দেখি বিভিন্ন কাজে, এবং তারা যেমনটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো কাজ করেন। এই ফিল্মেও তার কোনো ব্যতিক্রম হয়নি। তারপরে অপি করিম, অপি করিমের বিষয়ে আমার একটু বিশেষ কিছু বলার আছে। ফিল্মটিতে অপি করিমের যতটুকু স্ক্রিন টাইম ছিল আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা থেরাপি। আপনি ধরুন একজন সাইকোলজিস্টের কাছে গিয়েছেন এবং তিনি আপনাকে বিভিন্ন লেসন্স দিচ্ছেন, খুবই জেন্টাল ওয়েতে আপনাকে অনেক কিছু শেখাচ্ছেন, বোঝাচ্ছেন। এই ধরনের চরিত্র খুব একটা সহজ নয় করা। অপি করিম খুবই সহজ সাবলীল অভিনয়ের মাধ্যমে এটা তিনি করে ফেলেছেন। তারপর আসি আফসানা মিমের অ্যাক্টিংয়ের বেলায়। টু বি অনেস্ট আমি তার খুব বেশি একটা কাজ দেখিনি, এবং সেটা আমার নিজের একান্তই ব্যর্থতা। বাট এই ফিল্মটিতে পার্টিকুলারলি তার অ্যাক্টিং এত সুন্দর লেগেছে যে তার বিষয়ে আমি বলবো শি ইজ এফোর্টলেসলি ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস।
যার কাজ দেখে আপনার মনে হবে যে তিনি কোনো কষ্টই করেননি এবং জাস্ট এটা হয়ে গেছে, অর্থাৎ এর মানে কি জানেন যে তিনি কাজে আসলে ততটা বেশি দক্ষ। এবং আফসানা মিমি অনেক স্কিলড একজন অ্যাক্ট্রেস অ্যান্ড শি প্রুভড ইট অ্যাগেইন ইন দিস ফিল্ম। দেন লেটস টক অ্যাবাউট সোনারা বিনতে কামাল। খুবই কম স্ক্রিন টাইম পেয়েছেন তিনি, কিন্তু এই কম স্ক্রিন টাইমের মধ্যে দিয়েও কিভাবে নিজের একটা মার্ক রেখে যাওয়া যায়, নিজের কাজের একটা ছাপ রেখে যাওয়া যায়, সেটা তিনি খুব ভালো করে জানেন। আমি যখন হলে সিনেমাটা দেখি, আমার সময় অডিয়েন্সের যেই 2-3টা সময় খুব ভালো একটা রিয়াকশন ছিল, তার মধ্যে 2টাই ছিল সোনারা বিনতে কামালকে নিয়ে বা তার অ্যাক্টিংয়ের সময়। তো এইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যাডিশনালি তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার, তারাও খুব ছোট দুটো চরিত্র করেছেন, খুবই কম সময় পেয়েছেন, বাট তারা ভালো করেছেন। স্পেশালি তারিক আনাম খান, তার মধ্যে যে একটা কমেডির চরিত্র লুকিয়ে আছে, তিনি যে এই চরিত্রটা খুব সুন্দরভাবে পোট্রে করতে পারবেন, এটা আমি খুব একটা আশা করিনি, কারণ তাকে আমি খুবই সিরিয়াস একটা চরিত্র বলে মনে করতাম। বাট এই সিনেমায় তিনি প্রুভ করেছেন যে তিনি ভালো কমেডিও করতে পারেন, তাও আবার ভূত হয়ে। অলসো যারা সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই অনেক ভালো কাজ করেছেন। লাস্ট বাট নট লিস্ট সাদিয়া আইমান ও সৌম্যজ্যোতি। প্রথমত জাহিদ হাসান, আফসানা মিমি, তাদের মতো লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের রিপ্রেজেন্ট করা খুব সহজ একটা কাজ নয়। এই ক্ষেত্রে সাদিয়া আইমান খুবই ভালো কাজ করেছেন, সৌম্যজ্যোতিও ভালো করেছেন, বাট আরেকটু বেটার করা যেত। বাট এখানে খুবই হার্ড ক্রিটিসাইজ করবো না। জাহিদ হাসানকে রিপ্রেজেন্ট করা সত্যি অনেক অনেক টাফ কাজ, এবং তিনি তুলনামূলক ইন্ডাস্ট্রিতে নতুন, আরও সময় যেতে যেতে আশা করি তিনি আরও বেটার করবেন। তাছাড়া ওভারঅল তিনি বেশ ভালো কাজ করেছেন। এতক্ষণ তো বিভিন্নভাবে বললাম যে সিনেমাটা খুব ভালো, দারুণ, সুন্দর, ইত্যাদি ইত্যাদি। এডিটিং নিয়ে যখন কথা বলতে হবে, তখন আমি একটা নতুন অ্যাডজেক্টিভ ইউজ করব, সেটা হচ্ছে খুবই যত্ন নিয়ে করা একটা কাজ। এডিটর সালেহ সোবহান অনিম এত যত্ন নিয়ে তিনি করেছেন কাজটা, খুবই মনোযোগ সহকারে দেখতে হবে আপনার এডিটে কোনো ভুল ধরার জন্য। Now let's talk about the camera department. ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে আমি মূলত কথা বলবো সিনেমাটোগ্রাফি নিয়ে। গ্যাফার হচ্ছে যিনি লাইটের কাজ করেন, তাকে নিয়ে, এবং যিনি গ্রেডিস্ট, অর্থাৎ যিনি পরবর্তীতে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করেন। তো ক্যামেরা ডিপার্টমেন্টে সিনেমাটোগ্রাফার ছিলেন রাশেদ জামান, এবং তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড একজন ডিওপি। কিন্তু এই সিনেমাটিতে তার কাজ নিয়ে আমি খুব একটা খুশি নই। ফার্স্ট অফ অল, এই সিনেমাটার একটা যদি আমি ড্রব্যাক বলি, সেটা হচ্ছে যে সিনেমাটা ভিজুয়ালি সিনেম্যাটিক না। যখনই ইনডোরে কোনো শ্যুট করা হচ্ছে তখন তো আরও কম সিনেম্যাটিক। টু লেট ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি, আমি একটা কম্প্যারিজন করব। আপনারা যারা নিতেশ তিওয়ারির ছিচরে ফিল্মটি দেখেছেন, ওই ফিল্মেও কোনো নাচ গান নাই বা ফাইটিং কোনো সিন নেই, এবং ওই ফিল্মটা কিন্তু ইনডোরে অনেক অনেক সিন আছে, ইভেন ছেলেদের হোস্টেলে সেটা শ্যুট করা। সো ওখানে জায়গাটা অনেক বেশি কনজেস্টেড। তারপরেও ওই সিনেমাটা দেখলে কিন্তু সিনেম্যাটিক লাগবে। আপনি পাশাপাশি 2টা সিনেমাকে রাখেন, ছিচরে লুকস সিনেম্যাটিক বাট উৎসব ডাজ নট। এটা কিন্তু ছোট ছোট কিছু অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ঠিক করা যেত। আপনারা যদি অ্যানামরফিক লেন্স ইউজ করতেন, এটা আরেকটু বেশি সিনেম্যাটিক হতো। আপনারা যদি ভিডিওর যে ইমেজ কোয়ালিটি, সেটা যদি আরেকটু সফট করা যেত, তবে এটা আরেকটু সিনেম্যাটিক লাগতো। তাছাড়া যিনি গ্যাফার ছিলেন আব্দুর রহমান, তার কাজ আমার এই ফিল্মে মনে হয়েছে যে সবচেয়ে দুর্বল একটা দিক। অনেক জায়গায় দেখেছি যে হার্ড লাইট, একটা সিনেমায় আপনি যত সফট লাইট ইউজ করতে পারবেন জিনিসটা তত বেশি সিনেম্যাটিক লাগে। অ্যান্ড স্পেশালি একটা জিনিস আমার যেটা একদম চোখে লেগে আছে, সেটা হচ্ছে টাংস্টেনের লাইটকে মিমিক করার চেষ্টা করা হয়েছে সম্ভবত, বাট সেটা টাংস্টেনের লাইট তো মনে হচ্ছে না, বরঞ্চ সূর্যাস্তের একটা লাইট, বা বলতে পারেন যে ভোরের যে গোল্ডেন আওয়ারের একটা সোনালি একটা আলো, এমন মনে হচ্ছিল যে ওইটাকে আপনি স্যাচুরেশন জাস্ট বাড়াই দিচ্ছেন, অনেক ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছেন, এমন একটা কালার। লাইটিং আমার মতে খুবই দুর্বল একটা দিক এই সিনেমার। লাস্ট বাট নট লিস্ট, যিনি গ্রেডিস্ট, এইটা কিন্তু যিনি গ্রেডিস্ট তিনিও মোস্ট অফ দ্য টাইমস আমাদের দেশে বা বিদেশেও কালার গ্রেডিং এর জন্য ডাভিঞ্চি রিজলভ ইউজ করা হয়। ডাভিঞ্চি রিজলভে কিন্তু আপনি ইজিলি একটি স্ফেরিক্যাল লেন্সকে অ্যানামরফিক লেন্সের একটা সিমুলেশন কিন্তু ক্রিয়েট করতে পারতেন, বা আপনি যদি ইমেজ কোয়ালিটিটা আরেকটু সফট করতেন তবে সেটা একটু সিনেম্যাটিক লাগতো। এখন যেই ইমেজ কোয়ালিটিটা আপনি দেখতে পাবেন, এটা আসলে আমি যেই ক্যামেরায় ভিডিও করছি এরকম আরও যে কোনো মিররলেস ক্যামেরা দিয়েও সেম ধরনের কোয়ালিটি পাওয়া সম্ভব। তো এদিক থেকেই আমার মনে হয় যে সিনেমাটার গল্পটা যতটা সুন্দর, ডিরেকশন যত ভালো, এডিটিং যত ভালো, অ্যাক্টিং যত সুন্দর,
পুরো অ্যারেঞ্জমেন্টটা যতটা সুন্দর, এইটাকে আসলে মানে আগে যেতে যদি কোনো জিনিস একটু পেছনের দিকে টেনে থাকে তবে সেটা এটার এই ভিজুয়ালস। তো এইটাই আমার মতে সিনেমার একটা ড্রব্যাক। কিন্তু তার মানে কি আমার পুরো সিনেমাটোগ্রাফিটা খুব বাজে লেগেছে? না, তা না। দুইটা দিক আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট অফ অল, পুরো ফিল্মেই আপনি দেখতে পাবেন যে অনেক ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে, এবং যখনই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা আসে তখনই কিন্তু ফ্রেমিং, কম্পোজিশন এই জিনিসগুলো আসে। অর্থাৎ অনেক সাহস লাগে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে বেশিরভাগ শ্যুটগুলো করার, এবং রাশেদ জামানকে সেই জন্য একটা ক্রেডিট দিতে হয়। তার পাশাপাশি একটা পার্টিকুলার দৃশ্য আমার মনে হয়েছে যে খুব ভালোভাবে করা একটা শট আছে, যেখানে জানালার গ্লাসের রিফ্লেকশনে জাহিদ হাসানকে দেখা যাচ্ছে। দ্যাট শট ওয়াজ পারফেক্টলি এক্সিকিউটেড। তার বাদ বাকি সিনেমার ওভারঅল যে মুভমেন্টগুলো, সেটা ক্রেন হোক, ড্রোন হোক, বা ট্রলি ডলি যাই বলেন, সবগুলো বেশ স্মুথ ছিল একটা জায়গা বাদে। বেসিক্যালি সিনেমাটিতে একটি দৃশ্য আছে যেখানে ক্যামেরা পুল আউট করা হয়, এবং সেটা ধরেন একটু সাইড থেকে গিম্বেলে ক্যামেরা মুভমেন্ট হয়ে দেন পেছনে আসে এরকম। তো এই যে ক্যামেরাটা যে ঘুরছে, এখানে ক্যামেরাটা আগে একটু ঘুরে তারপর আবার ঘুরে, এটা গিম্বলে সচরাচর হয়েই থাকে, কিন্তু এটা একটা ফিচার ফিল্মে আমি কখনোই দেখতে চাই না। এই ধরনের ভুলগুলো যদি আপনি বারবার টেক নেন তবে ঠিক করা সম্ভব। এবং এত বড় একটা প্রোডাকশন, একটা ফিচার ফিল্ম, এটা যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের ফিল্ম হতো, যদি কোনো ফিল্ম স্টুডেন্টের কোনো প্রজেক্ট হতো, মেনে না যেত। বাট এত বড় পরিসরে করা একটা ফিচার ফিল্মে আমি এই ধরনের ভুল আসলে মেনে নিতে পারছি না। অলসো সিনেমার আরেকটি দৃশ্যে ক্যামেরা অ্যাঙ্গেল আমি খুব একটা বুঝে উঠতে পারিনি। দৃশ্যটি হলো তারিক আনাম খান একটি জায়গায় ভূত হয়ে আসে। মোস্ট প্রবাবলি আপনারা এই দৃশ্যটা ট্রেলারও দেখতে পাবেন। তো এইখানে তারিক আনাম খানকে দেখানো হয়েছে হাই অ্যাঙ্গেলে, তাকে কাইন্ড অফ ইনফিরিয়র হিসেবে দেখানো হয়েছে, এবং জাহিদ হাসানকে দেখানো হচ্ছে লো অ্যাঙ্গেল থেকে। এটা আসলে মানে গ্রামাটিক্যালি আসলে খুব একটা মিলে না। এবং এখানে আমি অনেক ভাবার চেষ্টা করেছি যে এর পেছনে কি কোনো পার্টিকুলার কোনো কারণ আছে, আপনি কি অন্য কোনো অর্থ প্রকাশ করতে চেয়েছেন? আমি জিনিসটাকে পাইনি। অলসো তারিক আনাম খান জাহিদ হাসান থেকে লম্বা, কোনোভাবেই এই অ্যাঙ্গেলে আসলে জিনিসটাকে মানে দেখাটা, আই ডোন্ট নো এটা আসলে কোন দিক থেকে জাস্টিফাইড। অলসো ভূত হয়ে যে তিনি জাহিদ হাসানকে মানে গলা ধরে যে তুলে ধরছেন তাও না। অর্থাৎ এটা কেন এইখানে এইভাবে এই অ্যাঙ্গেলে দেখানো আমি ঠিক আসলে বুঝে উঠতে পারিনি। ফিল্মটির কস্টিউম ডিজাইনার ও কাস্টিং ডিরেক্টর দুজনেই ছিলেন তানিয়া রহমান। কাস্টিং ডিরেকশনের বেলায় তো বলতে হয় যে 100-100, আর যদি কস্টিউম ডিজাইনের কথা বলি তবে বলবো 70-30। 70-30 কেন বলছি? সাদিয়া আয়মানের যে চরিত্রটি, সেখানে যে ড্রেসগুলো, সেটা একদম 90s সময়কে রিপ্রেজেন্ট করে, এক দেখাতেই তাই মনে হয়েছে। ইভেন খাস্তা জাহাঙ্গীরের যে তরুণ সময় দৃশ্য, সেগুলোতেও তার ড্রেস আপ 90s সময়ের মনে হয়। এক্সেপ্ট তার ঘরে পরার যে পোশাকগুলো, সেগুলো আমার এক দেখায় কখনোই 90s লাগেনি, একটু হলেও মডার্ন যে টি শার্ট, মডার্ন জগার্স এমনটা লেগেছে। তা বাদ বাকি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মোবারকের যে তরুণ সময়ের দৃশ্য, সেখানে তিনি হাতে একটি ঘড়ি পরেছেন, সেই ঘড়িটা তো আমার মতে একদমই 90s না, ওটা বেশ মডার্ন একটা ঘড়ি। ওইখানে যদি একটা ক্যাসিওর কোনো ঘড়ি দেওয়া যেত তবে আই গেস ওটা আরও বেশি 90sকে রিপ্রেজেন্ট করতো। তা বাদ বাকি ওভারঅল কস্টিউম ডিজাইনিং বেশ ভালো করেছেন, যার জন্যই 70-30, আই গেস 80-20ও দেওয়া যায়। Now it's time to talk about set designing and art direction. এইখানে কাজ করেছেন রাজিম আহমেদ, এবং তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন। বর্তমান বাংলাদেশের এত উঁচু উঁচু দালানের মধ্যে দিয়ে, এত ফ্ল্যাটের মধ্যে 90sকে রিপ্রেজেন্ট করা, এটা বেশ কঠিন একটা কাজ ছিল। আর তা বাদ বাকি আমাদের আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমার বাজেট কখনোই এতটা বেশি হয় না যে আপনি মন খুলে একদম আর্ট ডিরেকশনটা করতে পারবেন। আমার মনে হয় যে আর্ট ডিরেক্টর অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করেন এবং তাদেরকে অনেক ক্রিয়েটিভ হতে হয়। তো এত কম বাজেটের মধ্যেও 90sকে রিপ্রেজেন্ট করা বা এত বছর আগের একটা সময়কে রিপ্রেজেন্ট করা বেশ কঠিন একটা কাজ ছিল, কিন্তু আমার মতে রাজিম আহমেদ বেশ ভালো কাজ করেছেন। সবশেষে কথা বলবো ফিল্মটির মিউজিক নিয়ে। ফিল্মটির কম্পোজার ছিলেন জাহিদ নীরব। আচ্ছা, আমি খুব একটা স্পয়লার দিতে পছন্দ করি না, বাট চলুন দিই, কারণ আমার ধারণা আপনারা সবাই এতক্ষণে জেনেই ফেলেছেন। এই ফিল্মে মূলত অনিকেত প্রান্তর অ্যালবামের অর্থাৎ আর্টসেল ব্যান্ডের ধূসর সময় গানটা আছে, এবং তা বাদ বাকি লেভেল 5-এর তুমি গানটাও আছে। এই দুইটা গান সিলেক্ট করা এবং তা একদম রাইট একটা জায়গায় ব্যবহার করা, দ্যাট ওয়াজ ট্রিকি, আই হ্যাভ টু অ্যাডমিট।
এবং খুব সুন্দর মানিয়ে গিয়েছে। তুমি গানটা তো ক্রেডিটের সময়ও চলে, সো আপনি ফিল্মটা দেখে খুবই মন ফুরফুরে একটা আমেজ নিয়ে বের হচ্ছেন এবং তখন এই তুমি গানটা চলছে। দ্যাট রিয়েলি গোজ ওয়েল। সো দ্যাট ওয়াজ ইট। এই ছিল আমার উৎসব সিনেমাটার রিভিউ। আশা করি আপনাদের এই রিভিউটা ভালো লেগেছে এবং আমার মতে এই রিভিউটা ভালো লাগার থেকেও বেশি ভালো হবে যদি আপনারা সিনেমাটি যেয়ে দেখেন। আই গেস আমি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে উৎসব ইজ রিয়েলি আ ভেরি গুড ফিল্ম, বাট হ্যাঁ, খুব বেশি হাই এক্সপেকটেশন নিয়ে যাবেন না, জিনিসটাকে রাজকুমার হিরানি টাইপ, ক্রিস্টোফার নোলান টাইপের কিছু ভাববেন না। কিন্তু এটা ইন জেনারেল খুবই ভালো একটা ফিল্ম, ইনফ্যাক্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিল্ম। তাই আমি পার্সোনালি ফিল্মটাকে রেটিং দিতে চাই 8.5 আউট অফ 10। হ্যাপি ওয়াচিং।